সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম, মোবারকবাদ। আমি প্রধানত আজকে এই আলাপের শিরোনামটা বেসিক্যালি আমি নির্ধারণ করেছি এবং আকিল যেই প্রশ্নটা তুলেছে এই শিরোনাম নিয়ে সেই প্রশ্নটা আমার মাথায় এসছিল এবং আমি সচেতনভাবেই সেটা আসলে শিরোনামে রেখেছি। কারণ উচ্ছৃঙ্খলা এবং সুশৃঙ্খলা শব্দদ্বয়কে আমরা একটু ক্রিটিক্যালি পাঠ করতে চাই। আ বিশেষত মব বর্গকে বিশ্লেষণের ক্ষেত্রে। আমি আমার আলাপে প্রধানত ২ টা জায়গায় আ আ আ মূল গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। প্রথমত একটা হচ্ছে যে বাংলাদেশের কনটেক্সটে আরো বৃহৎ অর্থে যদি বলি যে কোন নির্মাণাধীন রাষ্ট্রের ভেতরে জনগোষ্ঠীর মধ্যে মব নির্ণয় করা বা মবকে শনাক্ত করার যে জটিলতা এবং ঝুঁকি সেটাকে আমি একটু শনাক্ত করার চেষ্টা করব এবং আ এর বাইরেও যেই সমস্ত রাষ্ট্র ইতোমধ্যেই একটা কাঠামোগত পরিসরে সমৃদ্ধি লাভ করেছে এবং তাদের একটা বিশেষ ধরনের প্রক্রিয়া ব্যবস্থা আছে জনগণকে ডিল করার। তো সেই ধরনের সফল রাষ্ট্রের মধ্যেও আসলে মবকে নির্ণয় করা, মবকে নির্ভুলভাবে শনাক্ত করা আসলে কতটা সম্ভব সেটা নিয়েও আমরা খানিকটা প্রশ্ন তোলার চেষ্টা করব। তো ১ম এই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ প্রশ্নে বা আ বাংলাদেশ যেহেতু আমি শুরু থেকেই গোড়ার দাবি এটা আমার যে বাংলাদেশ একটা অপেক্ষমান রাষ্ট্র। এটা ঠিকঠাক ওই অর্থে পূর্ণাঙ্গ রাষ্ট্র হয়ে ওঠেনি। একটি কার্যকর রাষ্ট্র হয়ে ওঠেনি। আমরা যদি রাষ্ট্রকে কিছু রhetoric, কিছু আ স্বশাসিত, স্বনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, জনবিচ্ছিন্ন ক্ষমতা কাঠামো হিসেবে না ভাবি, রাষ্ট্রকে যদি একটা কার্যকর ক্ষমতা বন্টন প্রণালী আকারে বিবেচনা করি, যেটা জনগণের সাথে ক্রমাগত সংলাপ এবং সম্পর্কের মধ্য দিয়ে নিজেকে পুনরা মা পুনরা ইয়া পুনর্নির্মাণ করতে থাকে। সেই ধরনের রাষ্ট্র আসলে বাংলাদেশ কখনোই ছিল না। ৫৪ বছরে সে ধরনের কোন আলামত প্রকাশিত হয়নি। ফলে এই ধরনের নির্মাণাধীন একটি রাষ্ট্রে সাধারণত জনগণ যেটা করে, জনগণ ক্ষমতা কাঠামো থেকে সবসময় অচ্যুত থাকে। একটা বিচ্ছিন্নতা বোধের মধ্যে আ বেড়ে ওঠে, তারা বিকশিত হয়। এবং জনগণকে পদদলিত করেই আসলে এই রাষ্ট্রের কাঠামোটা সবসময় নিজেকে জাহির করে বা নিজেকে সক্রিয় রাখে। ফলে জনগণ বিভিন্ন সময়ে বিভিন্ন তরিকায় রাষ্ট্রকে আসলে রেসপন্স করে। রাষ্ট্রকে জবাব দিতে চায়, রাষ্ট্রের সাথে বাহাস করতে চায়, রাষ্ট্রকে মোকাবেলা করতে চায়। এবং আ যখন আমরা এই ধরনের নির্মাণাধীন রাষ্ট্র, আমি এই অর্থে নৈরাষ্ট্র কথাটি ব্যবহার করি। বাংলাদেশকে এই অর্থে নৈরাষ্ট্র বলি যে এটা রাষ্ট্রহীনতা নয়। মানে এই নৈরাষ্ট্রের অর্থ রাষ্ট্রহীনতা নয়, নন স্টেট নয়। এই নৈরাষ্ট্র হচ্ছে রাষ্ট্রের ছদ্মবেশে একটা ঔপনিবেশিক ক্ষমতা কাঠামোর বহাল থাকা। সেই অর্থে নৈরাষ্ট্র। তো এরকম একটা নৈরাষ্ট্রিক পরিসরে এবং নির্মাণাধীন আ গণপরিসরে মবকে বা উচ্ছৃঙ্খল জনতাকে কতটা নির্ভুলভাবে আসলে শনাক্ত করা সম্ভব। যেখানে জনগণ খোদ রাষ্ট্রের ক্ষমতা বন্টন প্রণালীকে প্রশ্ন করছে এবং সেটাকে পুনর্গঠন করার সফরে আছেন। আমি আবার বলছি, জনগণ খোদ যেখানে রাষ্ট্র নির্মাণ প্রক্রিয়ার মধ্যে অবস্থান করছে, সেই দীর্ঘ জার্নির মধ্যে আছে, সে গাঠনিক প্রক্রিয়ার মধ্যে আছে, সেই মুহূর্তে তার যে সহিংস আচরণ, তার যে আ বিভিন্ন ধরনের নন লিবারেল আচরণ, আমি এই অর্থেই নন লিবারেল আচরণ খুব সচেতনভাবে বলছি। সেগুলোকে মব বলে চিহ্নিত করার মধ্য দিয়ে আমরা কি খোদ রাষ্ট্র সম্পর্কে জনগণের যে সৃষ্টিশীল চিন্তা এবং সৃষ্টিশীল প্রণালী সেগুলোকেই বাধাগ্রস্ত বা প্রশ্নবিদ্ধ করছি কিনা সেটাও একটা চিন্তার দাবি রাখে আমাদের বাংলাদেশ প্রশ্নে বিশেষ করে। আমরা দেখছি যে জুলাইয়ের অভ্যুত্থানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করছে। বিপুল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করছেন এবং তার কয়েক মাসের মধ্যেই ঢাকার যে সেকুলার মধ্যবিত্ত জনগোষ্ঠী তারা এটাকে মধ্যবিত্তের একটা অভ্যুত্থান হিসাবে প্রায় প্রতিষ্ঠা করে ফেললেন এবং মোটামুটি একটা ঢাকার সেকুলার বিদ্যায়তনে এটা এখন ব্যাপকভাবে প্রভাবিত যে এটা আসলে টিএসসির কয়েকজন উদ্ধত তরুণ, প্রশিক্ষিত তরুণ তারা পাঠচক্র করে এটার তত্ত্বায়ন করেছে এবং তাদের ডাকে সারা বাংলাদেশ ঝাঁপিয়ে পড়েছে। তো এই যে ঢাকা কেন্দ্রিকতা এবং মধ্যবিত্তের মনস্তত্ত্ব দিয়ে গোটা বাংলাদেশকে দেখার দৃষ্টি বা গোটা বাংলাদেশকে ব্যাখ্যা করার একটা আ প্রবণতা আমাদের মধ্যে গড়ে উঠেছে। আমি মনে করি যে মব সংক্রান্ত ডিসকোর্স ঢাকায় সবথেকে জনপ্রিয় করেছে এই মধ্যবিত্ত সমাজ। এই সেকুলার ডমিন্যান্ট সেকুলার মধ্যবিত্ত সমাজ। তারা যেই অর্থে জুলাই অভ্যুত্থানে আপামর গণমানুষের অবদান, তাদের প্রেরণাস্থল, তাদের কৃতিত্ব এবং তাদের অংশীদারিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এমনকি তাদের যে কোরবানি এই অভ্যুত্থানে, সেই কোরবানিকে নিশ্চিতভাবে শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। ঠিক একই কারণে
ওই জনগোষ্ঠীর বিপুল পরিমাণ মানুষের যে আবেগ, যে ধর্মানুভূতি, যে সাংস্কৃতিক প্রেরণা, তার যে জীবন যাপনের মধ্যে জারিত যে জীবন বোধ, সেটাকে সে আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে। এটাকে সে নন লিবারেল অ্যাটিটিউড মনে করে, এবং যেহেতু সে একটা লিবারেল ভ্যালুস দ্বারা তাড়িত, ফলে সে এটাকে খারিজ করতে চায়, এটাকে অপর করতে চায়, এবং অনায়াসে এটাকে মব বলে, তৌহিদি জনতা বলে, এটা ইসলাম ও ফ্যাসিস্ট বলে, বিভিন্ন ধরনের রং বেরঙের তকমা তারা আসলে এটার জন্য ব্যবহার করে থাকে। যদিও আমরা দেখি যে তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারা নোয়ান্স মেনটেন করে কথা বলেন, নোয়ান্স মেনটেন করে প্রবন্ধ লিখেন, দীঘল দীঘল পিএইচডি থিসিস তারা লিখেছেন, কিন্তু এই সমস্ত পশ্চিমা টেকনোলজি বা প্রযুক্তি বা শব্দ ভান্ডার যখন তারা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে প্রয়োগ করেন নির্বিশেষে, তখন তারা এটার জন্য পর্যাপ্ত তত্ত্বায়ন করেন না, পর্যাপ্ত যুক্তি প্রণালী বিস্তার করেন না। তারা সরাসরি পশ্চিম থেকে ফ্যাসিস্ট কথাটা ধার করেন এবং সেটা মুসলমানদের নামের সাথে জুড়ে দেন, বলেন যে ইসলাম ফ্যাসিস্ট। আমি বলবো যেটা আমার দ্বিতীয় আলাপ, সেটা হচ্ছে যে মব নামক আইডিয়াটাও আসলে তারা ধার করেছে ইউরোপ থেকে। কারণ মব তো সেইখানেই আসলে ডেভেলপ করবে, মব নামক ডিসকোর্সটা সেখানেই ডেভেলপ করার সুযোগ আছে বা সম্ভব, যেখানে রাষ্ট্র এবং নাগরিকতার সংজ্ঞা, সীমানা এটা নির্ধারিত হয়ে গেছে। শুধুমাত্র সেই জায়গাতেই মব নামক আলাদা একটা ক্যাটাগরিকে আবিষ্কার করা সম্ভব। এটা নিশ্চিতভাবে আমরা বলবো এটা একটা রাষ্ট্রীয় আবিষ্কার। মব বর্গটি একটি রাষ্ট্রীয় আবিষ্কার। রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি ছাড়া, রাষ্ট্রের প্রেক্ষিত ব্যবহার করা ছাড়া, নাগরিকের বাইরে মব নামক আরেকটা অবাঞ্ছিত, উচ্ছৃঙ্খল, সহিংসপ্রবণ, অযৌক্তিক বর্গকে চিহ্নিত করা অসম্ভব। নিশ্চিতভাবে মব হচ্ছে নাগরিক নয় এরকম একটা বর্গ। তাহলে একই সাথে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আপনারা দেখবেন যে লিবারেল ডিসকোর্সে, আপামর পৃথিবীর লিবারেল ডিসকোর্সে আপনারা দেখবেন যে মবকে ভিলিফাই করা হয়, মবকে নেতিবাচক ভাবে দেখা হয়, দুই দিক থেকে দেখা হয়। আপনারা যে কোনো মব সংক্রান্ত প্রবন্ধ পড়ুন, গাদা গাদা প্রবন্ধ আছে, যে কোনো প্রবন্ধ পড়ুন, যে কোনো গবেষণা প্রবন্ধ, সেখানে গিয়ে দেখবেন যে তারা মবের সাইকোলজি তালাশ করছে। মব কি আচরণ করবে এটা প্রেডিক্ট করছে। কিভাবে? তার বেশভূষা, তার নড়াচড়ার ভঙ্গি, কতগুলো মানুষ একটা জায়গায় অ্যাকোমোডেট হয়েছে, এগুলো ইত্যাকার নানান ধরনের সূচক তৈরি হয়েছে। সমাজবিজ্ঞানে এগুলো ব্যাপক ফলদায়ক গবেষণা ক্ষেত্র এখন। তো এই যে মবকে নেতিবাচক ভাবে দেখার দৃষ্টিভঙ্গি, এটা কেবলমাত্র ইউরোপ অর্জন করেছে, কারণ সেখানে রাষ্ট্র, নাগরিকতা এবং জনগণ এই তিন বর্গের একটা জুৎসই কার্যকর ব্যাকরণ বা প্রণালী তারা সাব্যস্ত করতে পেরেছে। সেখান থেকেই মব নামক ডিসকোর্সটা তারা ইউরোপে নির্মাণ করেছে। আমরা দেখব যে লিবারেল ডিসকোর্স যখন মবকে চিহ্নিত করে, তখন মবের সাথে তারা কয়েকটা বৈশিষ্ট্য জুড়ে দেয়। সেটা হচ্ছে যে মব হচ্ছে সে রিজনেবল আচরণ করে না, সে আনরিজন দ্বারা চালিত হয়। আমরা ওই যে ফুকু যেমন বলতেন যে ম্যান অফ রিজন, ম্যান অফ ম্যাডনেস, তো আমরা মবকে বলতে পারি ম্যান অফ ম্যাডনেস। তো এই যে ইউরোপীয় এনলাইটেন্ড চিন্তা প্রণালীর মধ্য দিয়ে মবের সাইকোলজিকে ব্যাখ্যা করা যাচ্ছে না, তার মূল্যবোধ, তার ন্যায়বোধ। আপনারা নিশ্চয়ই এটা মানবেন যে 1000 মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে, একটা জায়গায় সমবেত হয়ে একটা সহিংস কর্মকাণ্ডের জন্য লিপ্ত হচ্ছে, এটা কি করে একটা অযৌক্তিক প্রক্রিয়া হতে পারে? আমি আবার বলছি যে 1000 লোক একটা জায়গায় অবস্থান করে একই রকম সহিংসতায় একই সাথে অংশগ্রহণ করছে, এটা কি করে একটা অযৌক্তিক প্রক্রিয়ায় সংগঠিত হতে পারে? এই প্রক্রিয়াটা নিশ্চিতভাবেই এখানে ঐক্যের ধারণা আছে, দায়িত্বের ধারণা আছে, ঝুঁকি নিচ্ছে তারা, এবং তারা সবাই কোনো না কোনো যৌক্তিক প্রণালীর মধ্য দিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এটা একটা ভালো কাজ। ফলে এই মব নামক ডিসকোর্সের মধ্যে, তথাকথিত মব যখন অ্যাক্ট করে, যখন তার আচরণটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই, সেখানে যে ধরনের যুক্তি, যে ধরনের ন্যায়বোধ, যে ধরনের সাংস্কৃতিক বহিঃপ্রকাশ, যে ধরনের প্রত্যাশা, যে ধরনের বাসনা, যে ধরনের অভাব অ্যাবসেন্স আমরা দেখতে পাই। কিসের অ্যাবসেন্স? আমরা দেখব যে কয়েকদিন আগে, সম্ভবত কাল পরশু, ভালুকাতে, আমার নিজের থানা, সেখানে একজনকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। আমার বন্ধু আকিল বললেন যে এর আগে আমরা দেখেছিলাম যে এক মহিলাকে ছেলে ধরা
সন্দেহে পিটিয়ে মারা হয়েছে। কিন্তু একজন লিবারেল বুদ্ধিজীবী এখানে কি করবেন? একজন লিবারেল বুদ্ধিজীবী বলবেন যে মহিলাটাকে এভাবে মেরে ফেলাটা খুব অন্যায় হয়েছে, যারা করেছে তারা মব করেছে। কিন্তু একজন বিচক্ষণ গবেষকের কাজ হবে, একজন বিচক্ষণ গবেষকের কাজ হবে কেন 50 জন মানুষ একটা মহিলাকে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মেরে ফেললো? কিসের অভাবে? কিসের অ্যাবসেন্সের কারণে? আমরা যদি এই প্রশ্নটার একটু তলার দিকে যাই, তাহলে দেখব যে জনসাধারণের যে কোনো সহিংস কর্মকাণ্ডের পিছনে একটা বৃহত্তর ক্ষমতা কাঠামোর ইন্ধন বা প্রেরণা কাজ করে বা তাড়না কাজ করে। কোনো না কোনো অভাব বোধে তাড়িত হয়ে সেই এইসব সহিংস কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিজেকে এক্সপ্রেস করতে চায়। আমরা দেখব যে এই রাষ্ট্র কাঠামোর যে আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থার মধ্যে মানুষের আস্থা যখন থাকে না, যখন রাষ্ট্রের সাথে মানুষের গভীর যোগাযোগ এবং নৈকট্যপ্রবণ সম্পর্ক গড়ে ওঠে না, যখন রাষ্ট্র মানুষের কাছে জবাবদিহিতা করে না এবং মানুষের সম্মতি ও সমর্থন নিয়ে প্রত্যেকটা সিদ্ধান্ত প্রণয়ন করে না, যখন মানুষের রাষ্ট্রের ক্ষমতা কাঠামো নিজেই মানুষকে ক্রমাগত অবসলিট করে দিতে থাকে, তখন আসলে মানুষ এই ধরনের বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ এবং স্বপ্রণোদিত স্বতঃস্ফূর্ত সহিংসতায় আত্মনিবেশ করে। এইটা একটা দিক। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ প্রশ্নে বা বাংলাদেশের প্রেক্ষাপটে ফলে মবকে চিহ্নিত করা ঝুঁকিপূর্ণ। কেন ঝুঁকিপূর্ণ? কারণ বাংলাদেশ একটা উত্তর উপনিবেশিক রাষ্ট্র। আমরা বলবো যে ডাবলি কলোনাইজড রাষ্ট্র। এটা অনেকেই বলছেন আজকাল। তো যেহেতু এটা একটা ঔপনিবেশিক ক্ষমতা কাঠামো এবং ঔপনিবেশিক রাষ্ট্র, এবং এর প্রত্যেকটা প্রতিষ্ঠান নিজেদের মধ্যেই কোনো বন্ধনে আবদ্ধ না, নিজেদের মধ্যেই কোনো সাস্টেইনেবল সম্পর্ক গড়ে তুলতে পারে নাই বা বিন্যাস গড়ে তুলতে পারে নাই, জনগণের সাথে তো দূর কি বাত। ফলে একটা অকার্যকর, একটা স্থবির, একটা গণবিচ্ছিন্ন, গণবিরোধী, যেহেতু আমরা একটা বাকশাল দেখেছি, একটা স্বৈরশাসন দেখেছি, একটা ফ্যাসিজম দেখেছি, ফলে এই কথা বলার যথেষ্ট ন্যায্য যুক্তি আছে যে এটা আসলে একটা গণবিরোধী রাষ্ট্র। ফলে এই ধরনের একটা গণবিরোধী রাষ্ট্র, সেই রাষ্ট্রে জনগণ কিভাবে অ্যাক্ট করছে সেটা নির্ভুলভাবে মব এবং নাগরিকতা এই দুই বর্গের মধ্যে আটানো খুবই ঝুঁকিপূর্ণ। কেন? কারণ এখানে রাষ্ট্র এবং নাগরিকতার ধারণাগুলো সুপ্রতিষ্ঠিত নয়। আমাদেরকে আগে প্রথমে রাষ্ট্রের যে চৌহদ্দি, রাষ্ট্রের যে সীমানা, রাষ্ট্রের যে চরিত্র, রাষ্ট্রের যে কাঠামো, তার যে ফাংশন, সেইটাকে এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে নাগরিকতা, রাষ্ট্র এবং জনগণের সীমানা এবং সংঘাত সুনিশ্চিতভাবে নির্দিষ্ট হয়ে যায়। তখন আমরা মব নামক বর্গকে ইউরোপীয় কায়দায়, লিবারেল কায়দায় খানিকটা হলেও, ব্যবহারিক প্রয়োজনে হলেও আসলে শনাক্ত করতে পারবো। তার আগে সম্ভবত নৈরাষ্ট্রিক পরিসরে অকার্যকর রাষ্ট্রের মধ্যে মব বর্গটিকে আলাদা করে শনাক্ত করা নাগরিকের বিপরীতে এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত জটিল, এবং সম্ভবত এটা বাংলাদেশ রাষ্ট্র গঠনের কাজে নিবেদিত যে পলিটি, সেই রাজনৈতিক কর্তাসত্তা, সেটাকেও অনেকাংশে বিঘ্নিত করবে বা প্রশ্নবিদ্ধ করবে মবের নাম দিয়ে বা মবের তকমা দিয়ে। আমি এইখানে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে মব বর্গটাকে তো বলা হয় যে অযৌক্তিক, এবং মবকে বলা হয় যে এটা হচ্ছে সহিংস। কিন্তু আমরা এখানে যদি একটু নন লিবারেল দৃষ্টিভঙ্গি থেকে আলাপ করি, তাহলে দেখব যে সহিংসতাকে পক্ষ দিয়ে, সহিংসতার যে বৈধতা বা ন্যায্যতা, সেটাকে কোন একটা পক্ষ দিয়ে বিবেচনা করার বা পক্ষের মানদণ্ডে বিবেচনা করার এই প্রক্রিয়াটি দার্শনিকভাবে খুবই পশ্চাৎপদ, এবং এটা অত্যন্ত ক্ষমতা কাণ্ড দ্বারা প্রভাবিত বা ক্ষমতা নির্ধারিত একটা ব্যাপার। এটা একদমই স্বতঃসিদ্ধ কোনো ব্যাপার নয়, একদমই এসেনশিয়াল কোনো ব্যাপার নয়, যেটি সত্য তা নয়। কেন? মানে আমরা যদি নীতিশাস্ত্রের দিকে তাকাই তাহলে দেখবো যে সহিংসতার, আমরা ওয়াল্টার বেঞ্জামিনের যেটা আছে ক্রিটিক অফ ভায়োলেন্স, তানজিম দোহা ভাই এখানে আছেন, উনি নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেঞ্জামিন বলছেন যে শুধু তো উদ্দেশ্য ভালো হলে হবে না, প্রক্রিয়াটাও ভালো হতে হবে। মানে এন্ড, পারপাস, লক্ষ্য, উদ্দেশ্য, সেটা যেরকম সহিংসতার বৈধতা নিরূপণে একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, যে সেটার উদ্দেশ্যটা কি,
কি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সহিংসতাটা উৎপাদিত হচ্ছে বা তার বহিঃপ্রকাশটা কেমন, সেটাও এর বৈধতা নিরূপণে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। ফলে রাষ্ট্র করলেই সেটা বৈধ, জনগণ করলেই সেটা অবৈধ, এ ধরনের পক্ষপাতমূলক রাষ্ট্রপক্ষীয় দৃষ্টিভঙ্গি থেকে মব বর্গটা আসলে সংজ্ঞায়িত করা হয়েছে ইউরোপে। এবং বাংলাদেশের সেকুলার যে বিদ্যাজাগতিক গোষ্ঠী বা মধ্যবিত্ত সমাজ, তারা ইউরোপীয় রাষ্ট্রের যে লিবারেল আইন কাঠামো, সেটাতে এত বেশি মগ্ন এবং মজে আছেন যে সেখান থেকে তারা মনে করেছেন যে ইউরোপ যেভাবে মব নামক বর্গটাকে ডিল করতে পারে, শনাক্ত করেছে এবং ডিল করার পদক্ষেপ নিয়েছে, আমরা হুবহু ওই প্রযুক্তি বাংলাতে কায়েম করে ফেলবো, যদিও বাংলাদেশ সেটার জন্য প্রস্তুত নয়। তো আমার আলাপের যদি আমি একটু সারাংশ করি, সেটা হচ্ছে যে মব বর্গটাকে গাঠনিক পর্যায়ে আছে বা নির্মাণাধীন রাষ্ট্রে মব বর্গটাকে নাগরিকতার বিপরীতে শনাক্ত করা অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ একটি প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে খোদ রাষ্ট্র গঠনের যে কাজ, যে পলিটির যে উত্থান, রাজনৈতিক কর্তাসত্তা, সেটা বিঘ্নিত হতে পারে বা বাধাপ্রাপ্ত হতে পারে বা ইভেনচুয়ালি হুমকির মুখে পড়তে পারে। আরেকটা হচ্ছে যে এমন যদি শক্তিশালী কার্যকর কোনো রাষ্ট্র কাঠামো থেকেও থাকে, সেখানেও মব বর্গটিকে যেভাবে সংজ্ঞায়িত করা হয় যে এটা একটা অযৌক্তিক, এটা একটা সহিংস প্রবণ, এবং এর মধ্যে কোনো ন্যায়বোধ নাই, এটা এটা প্রিমিটিভ, এটা আদিম, এটা সোশ্যাল ভ্যালুস মানে না, ইত্যাকার যে অভিযোগগুলো বা বৈশিষ্ট্যগুলো মব নামক বর্গের সাথে আরোপ করে লিবারেল একাডেমিয়া, সেগুলো প্রত্যেকটাই আসলে ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং। আমি শেষ শুধু হানা আরেনের একটা দৃষ্টিভঙ্গির কিঞ্চিত সমালোচনা করে শেষ করবো। সেটা হচ্ছে হানা আরেনের মতো লোকও আমরা দেখবো যে মবকে এই অর্থে ক্রিটিক করছেন যে মব, এবং তিনি জনগণকে আলাদা করছেন মব থেকে, সেটা সবাই করে প্রায় লিবারেল একাডেমিয়াতে, মবকে জনগণ থেকে আলাদা করে দেন, জনগণের সাথে থাকেন, প্রো পিপল বাট নট প্রো মব। তো তো জনগণকে আলাদা করে দেন এবং তারা জনগণের রাজনীতি করেন, মবকে আলাদা করে দেন। তো হানাহানের যুক্তি হচ্ছে যে জনগণের মধ্যে তো সে তো রাজনৈতিক বদল ঘটাবে। তো মব তো রাজনৈতিক বদল ঘটান না, সে তার মধ্যে কোনো রাজনৈতিক প্রকল্প নাই, তার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য নাই, সে তো রাজনৈতিক মহতি উদ্দেশ্যে, বিপ্লব বা অন্য কোনো গাঠনিক উদ্দেশ্য তো সে এখানে ঝাঁপিয়ে পড়ে না। তার এটা অত্যন্ত একটা এলোমেলো একটা সহিংসতা। ফলে এটাকে তিনি নাকচ করছেন, যেহেতু এটার উদ্দেশ্য কোনো মহৎ বা রাজনৈতিক উদ্দেশ্য নাই সেই অর্থে। কিন্তু বেঞ্জামিন তো বলবেন যে এটাই তো ভালো, এটাই তো ডিভাইন ভায়োলেন্সের সূচনা করবে, যেখানে আমরা ওই আইনের ঘূর্ণাবর্তে আবার ফেরত যাব না, যে মানে মিথিক ভায়োলেন্সকে আমরা লঙ্ঘন করে আরেকটা আইন কায়েম করব না, যেটা পরবর্তীতে আবার মিথিক ভায়োলেন্স কায়েম করবে। সো এইভাবে এই যে আইনের ঘূর্ণাবর্তে পতিত হওয়ার না হওয়ার যে প্রত্যাশা বেঞ্জামিন ব্যক্ত করেছিলেন, সেটা অবশ্যই ইউটোপিয়া, সেটার কতটা ব্যবহারযোগ্যতা আছে সেটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু আমি বলছি যে মবকে নিশ্চিতভাবে একটি রাজনৈতিক উদ্দেশ্যে সহিংস হতে হবে, নইলে সে প্রত্যাখ্যাত এবং তার সহিংসতাকে আমরা রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যাখ্যান করব। এই ভঙ্গিটিও খুদ ইউরোপীয় প্যারাডাইমেই চ্যালেঞ্জ যোগ্য, যেটার উদাহরণ আমরা ওয়াল্টার বেঞ্জামিন থেকে টানতে পারি। আপাতত এইটুকুই বলছি, নিশ্চয়ই পরে আরো ইন্টারেক্ট করা যাবে। সবাইকে ধন্যবাদ।